নমস্কার বন্ধুগণ, আমি হৃদয় চক্রবর্তী। আজ আপনাদের সামনে পেশ করতে চলেছি বাংলোতে বিপদ। গল্পটি শুনে হয়তো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পের লেখক রতন চক্রবর্তী। আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক বাংলোতে বিপদ। এটা অন্ধকারের দেশ। পা ঘষতে ঘষতে হাঁটছে কেউ। আওয়াজটা আসছে ভেতর দিকের বারান্দা থেকে। রাত এখন কটা বাজে কে জানে। ঘুমটা মাত্র লেগে এসেছিল, ঠিক তখনই আওয়াজটা শুনে ঘুমটা চটকে গেল। অন্ধকার ঘরে চিত হয়ে বিছানায় শুয়ে আছে নিলয়। ওর ঘরের দরজার সামনে এসে খসটানোর শব্দটা থেমে গেল। নিলয়ের মনে হলো ওর ঘরের দরজায় কেউ কান পেতে আছে। ভয়ে বুকের ভেতরটা কেমন যেন শিরশির করে উঠল নিলয়ের। পাশে হাত দিয়ে বুঝতে চাইল ওর স্ত্রী ইশিকা জায়গা মতো আছে কিনা। ইশিকা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। নিলয় আর ইশিকা এখানে এসেছে হানিমুন করতে। কোথায় যাওয়া যায় তাই ভাবছিল। শেষে নিলয়ের এক বন্ধু অভিক পরামর্শ দিল, সচরাচর সবাই যে জায়গায় যায় না সেসব জায়গায় যেতে। এমন একটা জায়গায় যেতে বলল সে, যেখানে প্রকৃতির শোভাও থাকবে, আবার থাকবে ভালো লাগার শিহরণ। তেমনই এক জায়গা হলো নীলঝরিয়া। জায়গাটা পাহাড়ি। ওরা যে বাংলোটায় এসে উঠেছে সেটা অভিকের এক মামার। ওর মামা অনেক দিন হলো এখানে আসে না। অভিকের মামার অনুমতি নিয়ে ওর স্বামী স্ত্রী এখানে এসে উঠেছে। বাংলোটা তদারকি করে একজন মাত্র লোক, যার নাম ফজলেরাম। ফজলেরাম দেখতে অদ্ভুত। তার এক চোখ কানা, মুখ ভর্তি দাড়ি গোঁফ। নামটা শুনে অবাঙালি মনে হলেও সে বাঙালি। দুপুরে নিলয় তার স্ত্রীকে নিয়ে যখন বাংলোয় এসে পৌঁছালো, তখন এই ফজলেরামই বেরিয়ে এলো। এসেই বলল, মরার আর জায়গা পাওনি গো বাবু? বাঁচতে চাইলে এক্ষুনি ভাগবো। নিলয় প্রশ্ন করেছিল, কেন বলো তো? ফজলেরাম জবাব দিয়েছিল, বিপদ, ঘোর বিপদ। এক্ষুনি এখান থেকে চলে যান, এই বাংলোতে বিপদ আছে। তবু ওরা ফজলেরামের কথা বিশ্বাস না করে বাংলোতে ঢুকেছিল। এমনিতে লোকটা ভালো, তবে ওর শুধু একটাই কথা, সাবধান বাবু, এই বাংলোয় বিদ্যুৎ ব্যবস্থা নেই, আছে মোম আর হ্যারিকেন। ভয় পাওয়ার বান্দা নিলয় নয়। সে আস্তে করে বিছানায় উঠে বসলো। পায়জামার পকেট থেকে দেশলাইয়ের বাক্সটা বের করে জ্বালালো। আস্তে করে বিছানা থেকে নেমে বেডসাইড টেবিলে রাখা মোমবাতিটা জ্বালালো। সে আলোয় প্রথমেই সে তার প্রিয়তমা স্ত্রীর দিকে তাকালো। সে পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মোমের আলোয় ঘরটা কেন ভুতুড়ে লাগছে জানা যাচ্ছে না। হঠাৎ রাতে স্তব্ধতা খান খান করে দিয়ে আর নিলয়ের বুক কাঁপিয়ে দিয়ে কে যেন খিলখিল করে হেসে উঠল। চমকে আরেকটু হলে হার্ট ফেলই করে তো নিলয়। সে ঘুমন্ত স্ত্রীর দিকে তাকালো। না, ইশিকা জাগেনি। ভালোই হলো তাতে। সে মোমটা হাতে নিয়ে দরজা খুলে ভেতরের বারান্দায় বের হলো। লম্বা বারান্দা, দুই পাশে সারি দেওয়া ঘর। ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলো নিলয়। হঠাৎ একটা গরম দমকা হাওয়া লাগলো ওর দেহে। মনে হলো ঝটিকা গতিতে ওর পাশ কাটিয়ে কেউ সামনের ডান পাশের দরজা দিয়ে ঘরে ঢুকে গেল। দরজাটার সামনে এসে দাঁড়ানো নিলয়। ঘরটার ভেতর থেকে চপচপ শব্দ আসছে। মনে হচ্ছে কেউ কিছু খাচ্ছে। আস্তে করে দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেলল নিলয়। সঙ্গে সঙ্গে চপচপ শব্দটা থেমে গেল। মোমের আলোয় নিলয় দেখলো ঘরের মেঝেতে আধ খাওয়া মানুষের হাত পা নাড়ি ভুড়ি পড়ে আছে। আর ঘরের এক কোণে কে বা কি যেন চাদর মুড়ি দিয়ে বসে জ্বলন্ত চোখে ওর দিকে তাকিয়ে আছে। এক টানে দরজাটা বন্ধ। উল্টো দিকে দৌড় দিল নিলয়। একটু আসতেই দেখলো ওদের ঘরের বাইরে হতব্বি হলের মতো ইশিকা দাঁড়িয়ে আছে। স্ত্রীর হাতটা মুঠো করে ধরে ওকে নিয়েই প্রাণপণে দৌড়ে বাংলোর বাইরে বেরিয়ে এলো সে। পেছনে বাংলোর ভেতরে কে যেন তখনও খিলখিল করে পৈশাচিক হাসি হাসছে। নমস্কার বন্ধুগণ, আজ শেষ হলো আমাদের আজকের গল্প। অনুগল্প বলা যায় বাংলোতে বিপদ।
গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি গল্পটি পছন্দ হয় অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।